আসসালামু আলাইকুম। Okay, dear student, আজকে আমরা চ্যাপ্টার 4 এর চ্যাপ্টার 4 এর চতুর্থ ক্লাস তোমাদের সাথে আমার আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিল্প, ব্যবসা, বাজার, বিভক্তিকরণের ভিত্তিসমূহ, বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়, বিপণন মিশ্রণের উপাদান, আর ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়। এই কয়েকটা বিষয় নিয়ে বেসিক্যালি আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, শুরুতেই শিল্প বাজার বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ। তো শিল্প বাজার বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে যে শিল্প, দেখো কয়েকটা ভিত্তির উপর আমরা কয়েকটা দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে করতে পারি, আলোচনা করতে পারি। নাম্বার ক হচ্ছে জনভিত্তিক বিভক্তিকরণ, খ পরিচালনা বিষয়ক চলক, গ ক্রয় পদ্ধতি, গ পরিস্থিতিগত উপাদান, আর লাস্ট নম্বর ব্যক্তিগত বৈশিষ্ট্য। তো এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা শিল্প বাজারকে বিভক্তিকরণ করতে পারি। তো ক নম্বর হচ্ছে জনমিতিক বিভক্তিকরণ। জনমিতিক বিভক্তিকরণ, জনমিতিক বিভক্তিকরণটা কি? দেখো, শিল্প বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ। ক নম্বর হচ্ছে জনমিতিক বিভক্তিকরণ। নাম্বার 1 শিল্প। হ্যাঁ, শিল্প অর্থাৎ এক্ষেত্রে যেটা বোঝাচ্ছে জনসংখ্যা বিষয়। কিন্তু তো এখন শিল্পের ক্ষেত্রে বলা হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠানে আসলে কি পরিমাণ শিল্প প্রতিষ্ঠান আছে বাজারে, হ্যাঁ, এটার সংখ্যা কেমন, নাম্বার অফ শিল্প প্রতিষ্ঠান কি পরিমাণ আছে, বা সমজাতীয় বা বিশেষ করে একটা দেশে বা সারা বিশ্বে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কেমন, এই বিষয়গুলোর উপর বেস করে আমরা সাধারণত শিল্প প্রতিষ্ঠানকে তাদের স্বকীয়তার উপর ভিত্তি করে, অর্থাৎ সমজাতীয়তার ভিত্তিতে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। দুই হচ্ছে কোম্পানির আয়তন। তো কোম্পানির আয়তনের উপর বেস ধরেও কিন্তু, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানগুলোর যে আয়তন, হ্যাঁ, কেউ যেমন লার্জ স্কেলে কিছু কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, আবার মিডিয়াম স্কেল অথবা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান হিসেবেও গড়ে উঠতে পারে। তো এইটার উপর বেস করে আমরা শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেন অবস্থান, অবস্থানের উপর বেস করেও আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, সুদীপ আসছো? আসসালামু আলাইকুম। আসসালাম। এই দেরি করছে কেন? সবাই বুঝলাম না আজকে এরকম কেন? আমিও স্যার বুঝছি না স্যার আসলে কি বিষয়টা, আজকে একবারে নাই একবারে। সমস্যা কি? ভুলা বানিয়ে আমি বুঝলাম না তো আজকে। আমাকে কি দেখা যাচ্ছে ইসে? ইয়েস স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা, কোম্পানির আয়তন, আর লাস্ট ওয়ান হচ্ছে 3 নম্বর অবস্থান। অবস্থানগত বিষয়ের উপর ভিত্তি করেও কিন্তু আমরা কোম্পানিকে শিল্প প্রতিষ্ঠানগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। যেমন অবস্থান বলতে কোন এলাকাতে অবস্থান করছে, শিল্প প্রতিষ্ঠানগুলো কোথায় করেছে। যেমন বাংলাদেশের নারায়ণগঞ্জকে শিল্প অঞ্চল বলা হয়। হ্যাঁ, তো ঠিক একইভাবে খুলনাকেও আমরা শিল্প প্রতিষ্ঠান বলি। আমরা বিশেষ করে চিটাগাং অঞ্চলকে আমরা শিল্প ভিত্তিক জেলা বলে থাকি। এরকম মানে নির্দিষ্ট কিছু অঞ্চলের উপর বেস করে এই যে শিল্প প্রতিষ্ঠান যে গড়ে উঠছে, এটার উপর বেস করে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। এরপরে খ নম্বর হচ্ছে পরিচালনা বিষয়ক চলক। পরিচালনা বিষয়ক চলকে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে
পরিচালন বিষয়ক চলকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রযুক্তি, অর্থাৎ কিভাবে পরিচালনা করা হবে, শিল্প প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করা হয় সেটার উপর বেস ধরে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো প্রযুক্তি, তো টেকনোলজি আসলে সব প্রতিষ্ঠান একই ধরনের টেকনোলজি ইউজ করে না। কোনো প্রতিষ্ঠান হয়তো অনেক আধুনিক টেকনোলজি ইউজ করে, কোনো প্রতিষ্ঠান হয়তো ট্রেডিশনাল যে প্রযুক্তি আছে সেটাই ব্যবহার করে থাকে। এইভাবে টেকনোলজি ব্যবহারের উপর বেস করেও আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। 2 নম্বর হচ্ছে ব্যবহারকারী বা অব্যবহারকারী মর্যাদা। অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, অনেক কিছু অনেক ধরনের বিষয়গুলো তারা ব্যবহার করে, আবার কিছু প্রতিষ্ঠান আছে ব্যবহার করে না। টেকনোলজির কথাই আমরা যদি বলি, কিছু প্রতিষ্ঠান আছে টেকনোলজি ব্যবহার করে, আবার কিছু প্রতিষ্ঠান আছে মডার্ন কোনো টেকনোলজি ইউজ করে না। তারা দেখা যাচ্ছে ট্রেডিশনাল যে সিস্টেম সেই সিস্টেমে তারা কাজ করে। তো এইভাবে ব্যবহার করি এবং ব্যবহার করে অব্যবহার করি মর্যাদা স্ট্যাটাসের উপর বেস করেও আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। দেন পরিচালনা বিষয়ক চলন, দেন যেটা আসছে সেটা হচ্ছে ক্রেতার যোগ্যতা। 3 নম্বর, ক্রেতার যোগ্যতার উপর বেস ধরে, অর্থাৎ এই যে শিল্প প্রতিষ্ঠানগুলো আমরা বলি, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বলছি, এদের সবার ক্রয় অ্যাবিলিটি কিন্তু একরকম না, ক্রয় সামর্থ্য একরকম না। এক এক ধরনের শিল্প প্রতিষ্ঠানের ক্রয় সামর্থ্য হচ্ছে এক এক রকম। এটার উপর বেস ধরেও আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পারচেজ সিস্টেম, ক্রয় পদ্ধতি। পারচেজ সিস্টেম, ক্রয় পদ্ধতির উপর ভিত্তি করে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো তোমার আসছে যেটা ক্রয় কার্য সংগঠন। হ্যাঁ, শিল্প প্রতিষ্ঠানগুলো তারা যে ক্রয় কার্য সংগঠন মানে ক্রয়ের যে কাজটা সম্পন্ন করে, এটার উপর বেস ধরেও আমরা সংগঠনগুলোকে বা প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। দেন 2 নম্বর হচ্ছে ক্ষমতার কাঠামো। সব শিল্প প্রতিষ্ঠানের ক্ষমতার কাঠামো কিন্তু একরকম না। সরি, সব শিল্প প্রতিষ্ঠানের ক্ষমতার কাঠামো একরকম না। এক এক প্রতিষ্ঠানের পাওয়ার বা ক্ষমতা হচ্ছে এক এক রকম। তো এটার উপর বেস ধরেও আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। 3 নম্বর হচ্ছে বিদ্যমান সম্পর্কের ধরন। বিদ্যমান সম্পর্কের ধরনের উপর বেস করেও কিন্তু আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। 4 হচ্ছে সাধারণ ক্রয় নীতি। সাধারণ ক্রয় নীতি বলতে যেটা বুঝি আমরা, এখানে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে কিন্তু একটা সুনির্দিষ্ট পলিসি থাকে, ক্রয় পলিসি আমরা বলি সেটাকে। তো এই যে ক্রয় পলিসি, জেনারেল যে ক্রয় পলিসি, সেটার উপর বেস ধরেও শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। 5 নম্বর হচ্ছে ক্রয়ের মানদণ্ড বা শর্ত। ক্রয়ের মানদণ্ড বা শর্ত, ক্রয়ের অর্থাৎ যখন কোনো পণ্য বা সেবা সামগ্রী আমরা ক্রয় করি, বিশেষ করে কাঁচামাল বা বিষয়গুলো ক্রয় করে থাকে শিল্প প্রতিষ্ঠানগুলো, তখন সেক্ষেত্রে কোনো মানদণ্ড আছে কিনা বা শর্ত মেনটেন করতে হয় কিনা। তো এক এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত শর্তগুলো সাধারণত এক এক রকম হয়ে থাকে। তো এইটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো এটা ছিল বেসিক্যালি সাধারণ ক্রয় পদ্ধতির উপর বেস করেও আমরা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা বাজারকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। দেন এরপরে যেটা আসছে পরিস্থিতিগত উপাদান, সিচুয়েশনাল যে ফ্যাক্টরস, হ্যাঁ, এটার উপর বেস করে আমরা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানকে ভাগ করতে পারি, কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো জরুরি বিষয়, জরুরি কিছু বিষয়, কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান আছে বা ব্যবসা আছে যেগুলো জরুরি আইটেম নিয়ে তারা কাজ করে, অর্থাৎ তারা কাজই হচ্ছে এমার্জেন্সি কিছু প্রোডাক্ট। যেমন ধরো মেডিসিনের একটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান যারা মেডিসিন তৈরি করে। তো এরকম দেখা যাচ্ছে অনেক ইমার্জেন্সি প্রোডাক্ট আছে যেগুলো তারা তৈরি করার কাজে ইয়ে থাকে। তো এটার উপর বেস করেও কিন্তু আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। সুনির্দিষ্ট ব্যবহার, প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান কিন্তু সুনির্দিষ্ট কিছু পণ্য বা সেবা সামগ্রী তারা ব্যবহার করে থাকে। তো এখন সব শিল্প প্রতিষ্ঠান যে একই ধরনের পদ্ধতি বা একই ধরনের পণ্য সামগ্রী বা একই ধরনের কাঁচামাল ব্যবহার করবে সেটা কিন্তু নয়। তো এই কারণে বলা হচ্ছে যে তারা কি ধরনের তোমার পণ্য বা কাঁচামাল ব্যবহার করছে, কি ধরনের টেকনোলজি তারা ব্যবহার করছে, এটার উপর বেস করে আমরা
শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। দেন ফরমায়েশের পরিমাণ। শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা বিভিন্ন ধরনের কাঁচামাল বা অন্যান্য বিভিন্ন ধরনের আইটেম আছে যেগুলো ক্রয় করার জন্য তারা কি করে অর্ডার প্লেস করে থাকে। হ্যাঁ, তারা বিভিন্ন ধরনের ইয়েগুলো করার জন্য কি করে তারা অর্ডার প্লেস করে থাকে। তো এটার উপর বেস করেও কিন্তু আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যক্তিগত বৈশিষ্ট্য। ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর বেস করেও কিন্তু আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন সেগমেন্টে ভাগ করতে পারি। যেমন ধরো আনুগত্য, আনুগত্যের উপর বেস করেও কিন্তু আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন সেগমেন্টে আমরা ভাগ করতে পারি। যেমন ধরো তোমার কিছু শিল্প প্রতিষ্ঠান আছে নির্দিষ্ট কিছু পণ্য বা সেবা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে লয়াল থাকে, বা নির্দিষ্ট কিছু কাস্টমারও থাকে, দেখবা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের প্রতি তারা লয়াল থাকে। তো এই ধরনের আনুগত্যতার উপর বেস করেও কিন্তু আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। এন্ড দেন ঝুঁকির প্রতি মনোভাব। হ্যাঁ, ঝুঁকি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে সবাই কিন্তু সমানভাবে ঝুঁকি গ্রহণ করতে পারে না। এক এক ধরনের প্রতিষ্ঠান এর ঝুঁকির যে প্রতি যে টেন্ডেন্সি সেটা কিন্তু এক এক রকম। অর্থাৎ কিছু প্রতিষ্ঠান আছে অনেক রিস্ক নিয়ে কাজ করে, কিছু প্রতিষ্ঠান আছে মোটামুটি রিস্ক নেয়, আবার কিছু প্রতিষ্ঠান আছে টোটালি রিস্কের মধ্যে যায় না, কোনো রিস্ক না নিয়ে তারা কাজ করতে চায়। অর্থাৎ সবাই যখন সাকসেসফুল হয় তখন সেও কাজ শুরু করে বা সেই জিনিসটা নিয়ে কাজ শুরু করার চিন্তা করে। তো এরকম ভাবে ঝুঁকির প্রতি টেন্ডেন্সি বা মনোভাব কেমন সেটার উপর ডিপেন্ড করে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। এন্ড দেন ফাইনালি 3 নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতার মিল। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা এদের উপর যে মিল, সেই মিলের উপর বেস করেও কিন্তু আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগ করতে পারি। অর্থাৎ একটা শিল্প প্রতিষ্ঠানের সাথে আরেক আর তাদের যারা ক্রেতা তাদের যে মিল, হ্যাঁ, এটার উপর সব ক্রেতা বা সব প্রতিষ্ঠানের সাথে কিন্তু মিলটা একই রকম না। তো এটার উপর বেস ধরেও আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। এটা একটা বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট টপিক, বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়। আমাদের আজকের আলোচনার নেক্সট টপিক হচ্ছে বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়। তো বিপণন মিশ্রণ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে বিপণন মিশ্রণ বলতে আমরা যেটা বুঝি, দেখো আধুনিক বিপণনের অন্যতম একটি ধারণা হচ্ছে বিপণন মিশ্রণ। নেল এইচ বর্ডেন 1950 সালে প্রথম বিপণন মিশ্রণের ধারণা প্রদান করে। বিপণন মিশ্রণ বলতে বিপণনের কতগুলো নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণকে বোঝায়, যা মূলত ইংরেজিতে 4P নামে পরিচিত। এই উপাদানগুলো হচ্ছে কি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। 4P, দ্যাট ইজ 4P। হ্যাঁ, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। ওকে, তো এই চার ধরনের উপাদানের সংমিশ্রণেই মূলত আমাদের মার্কেটিং মিক্স গড়ে ওঠে। সুতরাং আমরা বলতে পারি যে পণ্য মূল্য বন্টন এবং প্রসারের যে সংমিশ্রণ সেটাকে আমরা বিপণন মিশ্রণ বলে থাকি, যা দ্বারা একজন মার্কেটার তাদের যে টার্গেট মার্কেট সেখান থেকে তারা একটা রেসপন্স পেয়ে থাকে। অর্থাৎ টার্গেট অডিয়েন্স যারা থাকবে তাদের সাথে তাদের উদ্দেশ্য করেই কিন্তু পণ্য সেল করা হয়ে থাকে, বিক্রি করা হয়ে থাকে। সো তাদের কাছে পণ্য বিক্রয়ের জন্য আমাদের যে 4P যে বিষয়টা বলা হচ্ছে, পণ্য মূল্য বন্টন এবং প্রসার, এই বিষয়গুলোকে সাধারণত আমরা মার্কেটিং মিক্স অথবা বাজারজাত মিশ্রণ বলে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, বাজারজাত মিশ্রণ খুব নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা মার্কেটিং এর যেখানে যে অবস্থায় তুমি মার্কেটিং শিখো না কেন, সেখানেই কিন্তু আমাদের এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। সো এটা খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম, বিপণন মিশ্রণ হচ্ছে তোমার 4P, যেটা প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, এই চারটি উপাদানের মিশ্রণ। যদিও কিন্তু আধুনিক কনসেপ্টে আধুনিক রাইটাররা কিন্তু এই বিপণন মিশ্রণের কিন্তু শুধু এই চারটা না, হ্যাঁ, এখন কিন্তু 7P, 8P, 9P কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু আমাদেরকে পরবর্তীতে শিখতে হবে। যাক, আমাদের আপাতত যেটা শেখার বিষয় সেটা হচ্ছে আমরা এই 4P নিয়ে আমরা আলোচনা করবো। আপাতত বেসিক জিনিস, একেবারে কোর জিনিস, সেই জন্য আমরা এই 4P নিয়ে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং এটাই বোঝার চেষ্টা করবো ভালোভাবে।
ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে চলে আসো বিপণন মিশ্রণের যে উপাদানগুলো আছে, বিশেষ করে এই যে 4P, সেই 4P নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। তো 4P এর মধ্যে কি কি আসছে, যেমন প্রথম আসছে ক নম্বর প্রোডাক্ট, তারপরে প্রাইস, তারপরে হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। ওকে, এই যে নেক্সট আসছে প্লেস, সরি 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 হয়ে গেছে একটা পেজ, একটু ইয়ে করি। একটু wait করো, আমি বাবা দুষ্টু, আরে একটু ওয়েট করো, আমি জিনিসটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি যখন সামনে আসবে তখন এই পেজটা আমরা অন করে নিব। ওকে, এই আল্লাহ, জিজ্ঞেস করে আসতো মাকে, মাকে জিজ্ঞেস করে আসতো কি বলে। আচ্ছা ওকে, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিপণন মিশ্রণের উপাদান, তাই না? হ্যাঁ, বিপণন মিশ্রণের উপাদান, যেমন ক নম্বর হচ্ছে প্রোডাক্ট, তাই না? তারপরে খ হচ্ছে প্রাইস, তারপরে হচ্ছে তোমার প্লেস, প্রোডাক্ট, প্রাইস, প্লেস। তো এখানে আমাদের দেখো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের আলোকে মূলত আমরা ইয়ে করে থাকি, সেই বৈশিষ্ট্যের আলোকেই বেসিক্যালি আমরা কাজ সম্পন্ন করে থাকি। যেমন ধরো পণ্যের বৈচিত্র্য, প্রোডাক্টটা হচ্ছে ভ্যারাইটিস টাইপের হতে হবে, মানে ভিন্ন মানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন, আর সেটা থাকবে মানে একদম ভেরিয়েশন থাকবে প্রোডাক্টের মধ্যে। হ্যাঁ, এটা এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে অ্যাজ এ মার্কেটার। যখন তুমি পণ্য বাজারজাতকরণ করবে তখন তোমাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে গুণগত মান। যখনই আমরা প্রোডাক্টটাকে বাজারে উপস্থাপন করব, বাজারজাতকরণ করার চেষ্টা করব, তখনই কিন্তু আমাদেরকে প্রোডাক্টের যে গুণগত মান সেটা কিন্তু অক্ষুণ্ণ আছে কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নকশা, ডিজাইন। প্রোডাক্টের ডিজাইন হচ্ছে আলাদা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ডিজাইনটা কিন্তু যদি আকর্ষণীয় না হয়, অ্যাট্রাকটিভ না হয়, কাস্টমাররা কিন্তু সেটা পছন্দ করবে না। অর্থাৎ কাস্টমারদের পছন্দ, রুচি, অভ্যাস এগুলোর সাথে সঙ্গতি রেখেই বেসিক্যালি আমাদের প্রোডাক্টটা তৈরি করতে হবে। এন্ড দেন যেটা আসছে সেটা হচ্ছে
বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি দেখো, বৈশিষ্ট্য হচ্ছে যে প্রোডাক্টের মধ্যে অনেক ধরনের ফিচার্স আমরা সংযোজন করি। তো কাস্টমার আসলে কি ধরনের ফিচার্স, কোন ধরনের বৈশিষ্ট্য প্রোডাক্টের মধ্যে সার্চ করে, খুঁজে অনুসন্ধান করে, এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের প্রোডাক্টটা তৈরি করতে হয়। তারপরে ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম বলতে কি বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান এই যে প্রোডাক্টটা, নির্দিষ্ট যে প্রোডাক্টটা আমরা ব্যবহার করি, এই প্রোডাক্টটাকে একটা নির্দিষ্ট ব্র্যান্ডে রূপান্তর করতে হয়। কেন? কারণ ব্র্যান্ড হচ্ছে, কাস্টমারও দেখবা যে নির্দিষ্ট একটা ব্র্যান্ড, কিন্তু ব্র্যান্ডের প্রতি তারা লয়াল থাকে। কিছু কিছু ক্রেতারা আছে যারা কিন্তু ওই নির্দিষ্ট ব্র্যান্ড ছাড়া বা অন্য কোনো পণ্য তারা ক্রয় করে না। কেন ক্রয় করে না? কারণ ওই নির্দিষ্ট ব্র্যান্ড সম্পর্কে তার একটা পজিটিভ ধারণা আছে যে ওই এই অমুক ব্র্যান্ড, তার মানে এটা ভালো প্রোডাক্ট। যেমন ধরো আমরা মনে করি স্কয়ারের প্রোডাক্ট, তার মানে এটা অনেক ভালো প্রোডাক্ট, হ্যাঁ, বা অমুক কোম্পানির প্রোডাক্ট, তার মানে এটা ভালো প্রোডাক্ট। তার মানে জিনিসটা হচ্ছে কি যে আমরা কিন্তু এই কোম্পানির নামটা কিন্তু আমাদের কাছে হাইলাইটেড হয়, তার মানে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। ইউনিলিভারের প্রোডাক্ট, তার মানে নিশ্চয়ই তারা খারাপ প্রোডাক্ট তৈরি করে না। এন্ড প্রোডাক্ট যেটাই হোক না কেন, এই যে একটা বিষয়, একটা গুডউইল তারা তৈরি করে ফেলছে তাদের নামের মাধ্যমে, সেটাই হচ্ছে ব্র্যান্ড নেম। ওকে, দেন এরপরে আসছে মরক্কো। মরক্কো হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্রোডাক্টের ক্ষেত্রে। অর্থাৎ প্রোডাক্টটা মরকীকরণের উপর ডিপেন্ড করে সেটা কতটা আকর্ষণীয় হবে, অ্যাট্রাকটিভ হবে, এই বিষয়টা। অর্থাৎ এইভাবে কিন্তু প্রোডাক্টটাকে আকর্ষণীয় করে ক্রেতাদের সামনে উপস্থাপন করাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমরা মরকীকরণের মাধ্যমে করতে পারি। দেন আকার আকৃতি, প্রোডাক্ট আসলে কেমন হবে, কি ধরনের হবে, কোন আকৃতির হবে। যেমন ধরো রিসেন্টলি, আগে যেমন ধরো অনেক বড় ফ্যামিলি, তার বড় ফ্যামিলির জন্য অনেক বিগ সাইজ, যে অল্প, যে ফ্যামিলিতে দেখা যাচ্ছে অল্প মেম্বার, তারা হয়তো অল্প পরিমাণ ক্রয় করে, আবার যে দেখা যাচ্ছে একেবারে সিঙ্গেল মানুষ, তার জন্য হয়তো আরো ছোট আকৃতির সাইজের পণ্য সে কিনতে চায়। কিন্তু দেখা গেল যে এই সাইজটা যদি ভ্যারাইটিস টাইপের থাকে, আকার আকৃতি যদি ভিন্ন টাইপের হয়, তাহলে কিন্তু কাস্টমারদের জন্য সেটা সুবিধা, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই ক্রয় করবে। সেবা, হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কেনার সময় কাস্টমাররা কিন্তু সেবা প্রত্যাশা করে। অর্থাৎ আফটার সেল সার্ভিস আছে কিনা, হ্যাঁ, তার মানে এই প্রোডাক্টটা হোম ডেলিভারি সিস্টেম আছে কিনা, মানে কিভাবে আসলে সার্ভিসটা আসলে কিভাবে তারা দিচ্ছে, হ্যাঁ, কতটা প্রোডাক্টটা আমার পছন্দ করার ক্ষেত্রে সহযোগিতা করছে কিনা, হ্যাঁ, বাকি সব ধরনের আমি যে তথ্যগুলো চাচ্ছি সেগুলো দিচ্ছে কিনা, এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো এর সাথে রিলেটেড। দেন এরপরে যেটা আসছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। অর্থাৎ কাস্টমাররা যখনই কোনো পণ্য কিনে, তখনই কিন্তু সেই প্রোডাক্টের ওয়ারেন্টি আছে কিনা, কত বছরের ওয়ারেন্টি আছে বা গ্যারান্টি আছে কিনা, এই বিষয়ে কিন্তু সে জানতে চায়, এবং এটাকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে সে কনসিডার করে। ওয়ারেন্টি থাকলে বুঝতে পারে যে নিশ্চয়ই এটা 5 বছরের ওয়ারেন্টি আছে, তার মানে 5 বছর পর্যন্ত যেটাই হোক না কেন তাদেরকে ইনফর্ম করলেই তারা সেই জিনিসটা ঠিক করে দিয়ে দেবে। তো এই যে একটা নিশ্চয়তা, এটাই হচ্ছে ওয়ারেন্টির একটা কনসেপ্ট। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ফেরত। অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্ট কেনার পর কোনো কারণে দেখা গেলো সেটা ডিফেক্ট ধরা পড়লো, হয়তো কেনার সময় খেয়াল করা হয়নি, আহ পরবর্তীতে দেখা যাচ্ছে সেই ডিফেক্টটা ধরা পড়ছে। তো এক্ষেত্রে ফেরত দানের কোনো সিস্টেম আছে কিনা, এই বিষয়টাও প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ক্রেতারা কিন্তু খুবই গুরুত্বের সাথে এটা বিবেচনা করে থাকে। তো এগুলো ছিল পণ্য নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, পণ্যের যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোর উপর ভিত্তি করে সাধারণত অ্যাজ এ মার্কেটার, তুমি একজন মার্কেটার হিসেবে তুমি কি করবে, এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে কনসিডার করবে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রাইস, মূল্য, তালিকা মূল্য। দেখো তালিকা মূল্য বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে ক্রেতারা যখন কোনো প্রোডাক্ট যখন ক্রয় করে, তখন দেখবো তার একটা লিস্ট প্রাইস থাকে, তালিকা মূল্য থাকে, অর্থাৎ গায়ে একটা রেট লেখা থাকে, এটাকে আমরা তালিকা মূল্য বলি। তো এই তালিকা মূল্য ধরেও অনেক সময় পণ্য সেল করা হয়, আবার অনেক সময় বিশেষ করে খুচরা বাজারে তালিকা মূল্য ধরেই বেশিরভাগ ক্ষেত্রে পণ্য বিক্রি করে থাকে। হোলসেল বা অন্য ইসের ক্ষেত্রে, পাইকার বিজনেসের ক্ষেত্রে সাধারণত তালিকা মূল্যের উপর বেস ধরা হয়, কিন্তু সেখানে একটা বড় ধরনের ডিসকাউন্টের একটা সিস্টেম থাকে বা কমিশনের একটা সিস্টেম থাকে। 2 নম্বর হচ্ছে বার্তা। বার্তা বলতে কি বোঝানো হচ্ছে? বার্তা হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এক্ষেত্রে তোমার প্রোডাক্টের আসলে কোনো ডিসকাউন্টের বিষয়টা আছে কিনা, কি পরিমাণ ডিসকাউন্ট সেখানে দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু কাস্টমাররা, বা কোন প্রোডাক্টে কি পরিমাণ ডিসকাউন্ট, এই বিষয়টা কিন্তু কাস্টমাররা গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে। এরপরে চলে আসো
ভাতা অ্যালাউন্স, এখানে কোনো অ্যালাউন্স আছে কিনা, হ্যাঁ কাস্টমার কোনো অ্যালাউন্স যদি প্রত্যাশা করে তাহলে সেই ধরনের অ্যালাউন্স বলতে এখানে যেমন এক্সট্রা 25% এক্সট্রা, 30% এক্সট্রা বা 50% এক্সট্রা, হ্যাঁ এই ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে প্রোডাক্টের সাথে। আচ্ছা সেম প্রাইস কিন্তু দেখা যাচ্ছে প্রোডাক্ট এক্সট্রা দেওয়া হচ্ছে। তো এই ধরনের বাড়তি কিছু সুবিধাও কিন্তু আমরা প্রোডাক্টের মাধ্যমে প্রদান করে থাকি কাস্টমারদেরকে। তো এটাও কিন্তু খুব গুরুত্ব সহকারে কনসিডার করতে হয়। দেন পরিশোধের সময়, পরিশোধের সময় কি বলছে দেখো, আহ, তো যে প্রোডাক্টটা আমরা সেল করছি সেটা আসলে পেমেন্টের ক্ষেত্রে কোনো ইয়ে আছে কিনা, টাইম টেবিল আছে কিনা, বা কত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, এটার উপর ভিত্তি করেও কিন্তু প্রাইসটা নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ যদি পেমেন্টটার সাথে সাথে হয়, ক্যাশ পেমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কম মূল্য ছেড়ে দেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে পেমেন্টটা যদি বেশি সময় দেয়, 1 মাস করে 2 মাস করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছাড় দেয় না, বরং আরো এক্সট্রা কিছু পে করার একটা ব্যাপার চলে আসতে পারে। তো এরকম একটা বিষয় আর কি, যে পরিশোধ কখন করবে সেটার উপর ভিত্তি করেও কিন্তু প্রাইসটা ভিন্ন রকম হতে পারে। তারপরে বাকির শর্ত, অর্থাৎ প্রোডাক্টটা যখন আমরা সেল করব তখন আসলে কোনো বাকিতে বা সে কোনো ডিল করা বিক্রি করার কোনো বিষয় আছে কিনা। যদি বাকিতে পণ্য বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে শর্ত কি, কখন কিভাবে এটা পরিশোধ করা হবে, বা পরিশোধ করলে সেক্ষেত্রে কোনো সিস্টেম ইয়ে আছে কিনা, মানে সব ধরনের কন্ডিশন সেখানে এটা স্পেসিফিকলি উল্লেখ করতে হবে। তো এই ছিল বেসিক্যালি প্রাইস নিয়ে আলোচনা, যেটা অ্যাজ এ মার্কেটার তোমাকে অবশ্যই বিবেচনা করতে হবে যখন তুমি প্রোডাক্টগুলোকে মার্কেটিং এর কাজ সম্পন্ন করবে। এরপরে যেটা আসছে বন্টন, বন্টনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো, প্রণালী 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 কি, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে যখন প্রোডাক্টটাকে আমরা ডিস্ট্রিবিউশন করব, হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে সুনির্দিষ্ট কিছু প্রণালী মেনটেন করা হয়। যেমন ধরো উৎপাদনকারী কাছ থেকে তোমার ভোক্তা, উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করে উৎপাদনকারীরা, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে উৎপাদনকারীরা হোলসেলারদের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে, আবার খুচরা ব্যবসায়ীরা কিন্তু চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করে। আবার কিছু কিছু প্রোডাক্টটা উৎপাদনকারী প্রডিউসাররা তারা শুধুমাত্র রিটেইলারদের মাধ্যমে তারা পণ্য কনজিউমারদের কাছে পৌঁছে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদনকারীরা তারা তাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে তারা তাদের উৎপাদনকৃত পণ্য বা সেবা সামগ্রী তারা কনজিউমারদের কাছে পৌঁছে দিয়ে থাকে। এই বিষয়গুলো হচ্ছে প্রণালী, আসলে কি সিস্টেমে প্রোডাক্টটাকে ক্রেতাদের কাছে পৌঁছানো হবে, সেই মাধ্যমগুলোই হচ্ছে বেসিক্যালি প্রণালী, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম বলে থাকি। কভারেজ, এক্ষেত্রে বলা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো কভার করবে, যখন ডিস্ট্রিবিউশন করা হবে তখন কোন কোন বিষয়গুলো কভার করবে, কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে, সেটাও আমাদের এখানে চিন্তায় নিয়ে আসতে হবে অ্যাজ এ মার্কেটার হিসেবে। 3 নম্বর হচ্ছে সংগ্রহ, এখানে প্রোডাক্টটা কিভাবে কাস্টমাররা সংগ্রহ করবে, বা তুমি কিভাবে উৎপাদনকারীর কাছ থেকে সংগ্রহ করবে এবং সেটা ক্রেতাদের কাছে পৌঁছে দেবে, বা ক্রেতারা কিভাবে সংগ্রহ করবে, সেটারও একটা সুনির্দিষ্ট সিস্টেম আমাদের এখানে অবশ্যই থাকতে হবে। এরপরে আসছে অবস্থান, প্রোডাক্টটা আসলে ক্রেতারা কোথায় অবস্থান করে এবং তোমার প্রোডাক্টটা কোথায় অবস্থান করালে ক্রেতারা খুব সহজেই সেখান থেকে সংগ্রহ করতে পারবে, এই বিষয়টা মূলত আমাদের এখানে গুরুত্ব সহকারে কনসিডার করতে হয়। এন্ড দেন ইনভেন্টরি বা মজুদ, ইনভেন্টরি বা মজুদ ইনভেন্টরি বা মজুদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে অবশ্যই ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ পণ্য সবসময় তারা মজুদ রাখবে, স্টকে রাখবে, কেন, যেন চাহিদা মাত্র যেন ক্রেতারা সেই পণ্যটি সরবরাহ করতে পারে। এরপরে চলে আসো পরিবহন, এখানে পরিবহন হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, অর্থাৎ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পরিবহনের সাহায্য ছাড়া কোনোভাবেই কিন্তু এই ডিস্ট্রিবিউশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না। এই জন্য পরিবহন খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর এখানে। এই পরিবহনের মাধ্যমেই কিন্তু ক্রেতারা তাদের উৎপাদনকৃত পণ্য বা সেবা সামগ্রী তারা ইয়ে করে থাকে, ডিস্ট্রিবিউশন করে থাকে। এন্ড দেন লজিস্টিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে, লজিস্টিকের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে কোন সাপোর্টিভ অ্যাক্টিভিটিস আছে কিনা, থাকলে কি ধরনের সাপোর্টিভ অ্যাক্টিভিটিস আছে সেই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে। এন্ড দেন প্রমোশন যেটাকে আমরা বলি, অর্থাৎ লাস্ট পার্ট আমাদের প্রোডাক্ট প্রাইস প্লেস এন্ড প্রমোশন।
তো প্রমোশনের কিছু উপাদান আছে যে উপাদানগুলোর উপর ভিত্তি করে মূলত প্রমোশন কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে, যেমন ধরো বিজ্ঞাপন। হ্যাঁ, বিজ্ঞাপন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিজ্ঞাপনের উপর বেস করেই কিন্তু প্রসার কার্যক্রম কিন্তু সবচেয়ে জনপ্রিয় হয়ে থাকে এবং অন্যতম একটা কাজ হিসেবে গণ্য হয় বিজ্ঞাপন। তো দেখো বিজ্ঞাপনের মাধ্যমে কি করা হয়। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে কাজটা সম্পূর্ণ করতে পারি সেটা হচ্ছে বিজ্ঞাপন কাকে বলে এটা কি বলতে পারবে তোমরা? অদিন্দু, মোহাম্মদ কি আর হাম, বিজ্ঞাপন কাকে বলে বলতে পারবা? আর হাম, আর হাম, তামজিদ, বলতে পারবে না? আচ্ছা দেখো, বিজ্ঞাপন হচ্ছে বেসিক্যালি খেয়াল করো একটা নৈর্ব্যক্তিক উপস্থাপনা। এটা অর্থাৎ কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ পরিশোধের মাধ্যমে নৈর্ব্যক্তিক ভাবে যখন কোনো পণ্য বা সেবা ক্রেতাদের সামনে উপস্থাপন করা হবে তখনই তাকে আমরা বিজ্ঞাপন হিসেবে গণ্য করি। তো বিজ্ঞাপন কিন্তু প্রমোশনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। প্রমোশনের যে প্রথম ধাপ সেটাকে আমরা বিজ্ঞাপন বলি, যে বিজ্ঞাপনের মাধ্যমেই কিন্তু সাধারণত প্রমোশনের কার্যক্রম শুরু হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয়টা কি? পার্সোনাল সেলিং বলা হয় এটাকে। ব্যক্তিক বিক্রয় হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি উপাদান যার মাধ্যমে সাধারণত যেটাকে আমরা পার্সোনাল সেলিং বলি, ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে তোমার ব্যক্তি যখন সরাসরি উপস্থিত থেকে পণ্য বিক্রি করে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা সাধারণত ব্যক্তিক বিক্রয় করে থাকি। অনেক অনেক সময় কিন্তু উৎপাদন করে সরাসরি স্বয়ং নিজেই কিন্তু পণ্য বিক্রি করার উদ্যোগ গ্রহণ করে এবং সেক্ষেত্রে পণ্য সম্পর্কে দেখা যাচ্ছে ভালো ভালো কথা বলে ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে পণ্য বিক্রি করে। তো এই ধরনের পলিসিটাকে আমরা ব্যক্তিক বিক্রয় করে থাকি। বিক্রয় প্রসার। বিক্রয় প্রসারটা কি? বিক্রয় প্রসার হচ্ছে যে যখন তোমার প্রোডাক্টের কোনো সেলটা হঠাৎ করে কমে যায়। এমন অনেক সময় হয় না যে প্রোডাক্টের সেলসটা হঠাৎ করে কমে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে এটা এই স্বল্প পরিসরে যদি প্রোডাক্টের সেল অনেক সময় কমে গেলে তখন সেক্ষেত্রে শর্ট টার্মের ভিত্তিতে দ্রুত সেলসটাকে বৃদ্ধি করার জন্য যে কৌশল আমরা গ্রহণ করি সেটাই বেসিক্যালি হচ্ছে বিক্রয় প্রসার। এবং এই কৌশলগুলো হতে পারে যেমন ডিসকাউন্টে পণ্য বিক্রি করা, একটা কিনলে একটা ফ্রি দেওয়া, তারপরে ওই যে 30% এক্সট্রা ফ্রি, এরকম বিভিন্ন ধরনের যে কনসেপ্ট গুলো আছে এগুলোই সাধারণত বিক্রয় প্রসারের উপাদান। তো এই কাজগুলো করা হয় মূলত স্বল্প মেয়াদী পণ্যের সেলসটাকে বৃদ্ধি করার জন্য। আচ্ছা, 4 নম্বর হচ্ছে জনসংযোগ ও প্রচার। জনসংযোগ ও প্রচার। জনসংযোগ ও প্রচার কি? জনসংযোগ ও প্রচার হচ্ছে পাবলিক রিলেশন এন্ড পাবলিসিটি বলা হয়। তো এক্ষেত্রে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা, এর মাধ্যমে প্রোডাক্টটার ভালো মন্দ সাধারণত তুলে ধরা, উপস্থাপন করা। বিশেষ করে যখন নির্বাচন হয়, নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী নিজে কিন্তু জনসংযোগ করে, অর্থাৎ নিজের সম্পর্কে সাধারণ ভোটারদের কাছে কিন্তু পজিটিভলি উপস্থাপন করার চেষ্টা করে থাকে। যেমন আমরা অনেক সময় বলে থাকি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তার মানে এই যে কাজগুলো আমরা করি তা জনসংযোগ, ক্রেতার সাথে সাথে মানে ভোটারদের কাছে গিয়ে হ্যান্ডশেক করা, কোলাকুলি করা, এরকম বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো সাধারণত সম্পন্ন করে থাকে। যখন নির্বাচন হয় তখন নির্বাচনে যারা প্রার্থী হিসেবে থাকেন তারা সাধারণত এটা করে থাকে। তো এই কাজগুলোকে আমরা জনসংযোগ বলি। পাশাপাশি দেখবা বিভিন্ন ধরনের লিফলেট বিলি করা হয়, ফেস্টুন বিলি করা হয়, এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি। এগুলোকে সাধারণত আমরা পাবলিসিটি করে থাকি। এন্ড দেন ডিরেক্ট মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিং কি? প্রত্যক্ষ বিপণন। তো প্রত্যক্ষ বিপণন আমরা কাকে বলি? অর্থাৎ সরাসরি বাজারজাতকরণ, অর্থাৎ ডোর টু ডোর সেল, যেটাকে আমরা বলি যে বিশেষ করে যারা দেখবা তোমার বাসায় গিয়ে গিয়ে দেখবা পণ্য বিক্রি করে। হ্যাঁ, ডোর টু ডোর সেল বলি আমরা এটাকে।
বিশেষ করে যারা হচ্ছে তোমার এটাকে কি বলে, আমি তো ভুলে গেলাম, মানে যারা হচ্ছে দেখবা যে প্রোডাক্টটা নিয়ে একদম ক্রেতাদের দোরগোড়ায় যেয়ে নক করে এবং তারা সেখানে গিয়ে ক্রেতাদের কাছে প্রোডাক্টটা সম্পর্কে পজিটিভলি কথা বলে, বলে যদি তারা কনভিন্স করতে পারে এবং তারা যদি কনভিন্স হয় কাস্টমাররা, তাহলে প্রোডাক্টটা ক্রয় করে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা সাধারণত প্রত্যক্ষ বিপণন বলে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই ছিল মার্কেটিং মিক্সের উপাদান। এই উপাদানগুলোর উপর ভিত্তি করে সাধারণত উপাদানগুলোর উপর ভিত্তি করে সাধারণত ক্রেতারা কি করে, তারা তাদের পণ্য পছন্দের যে বিষয়টা আছে সেই বিষয়টা তারা ইয়ে করে থাকে। এবং অ্যাজ এ মার্কেটার তুমি সাধারণত যখনই কোনো পণ্য বিক্রি করার চেষ্টা করবে, যখনই বাজারে উপস্থাপন করার চেষ্টা করবে, তখনই প্রোডাক্ট সম্পর্কে, দাম সম্পর্কে, বন্টন প্রণালী সম্পর্কে, এমনকি প্রসার কার্যক্রম সম্পর্কে এই ধরনের চিন্তা ভাবনাগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল বেসিক্যালি বিপণন মিশ্রণের উপাদান। নেক্সট টপিক হচ্ছে ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হবে এটা একটু খেয়াল করে। ভোক্তারা হচ্ছে কিন্তু, কাস্টমার ইজ দ্য কিং, এই শব্দটা তোমরা শুনে থাকবে। কাস্টমারদেরকে সবসময় সে কেন্দ্রবিন্দুতে রাখা হয়। দেখো একটু খেয়াল করে, পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার, এটার কেন্দ্রে আছে কিন্তু ভোক্তা। অর্থাৎ ভোক্তারা কিন্তু এই যা কিছু মানে পণ্য উৎপাদন করো, পণ্যের বৈশিষ্ট্য সংযোজন করো, যা কিছু করো না কেন পণ্য সম্পর্কে, এভরিথিং কিন্তু ভোক্তাদেরকে কেন্দ্র করে। ঠিক একইভাবে পণ্যের দাম নির্ধারণ করা হবে, সেটাও কিন্তু কাস্টমারদের বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু করতে হবে। প্রসার কার্যক্রম যাই কিছু আমরা করি সেটাও কিন্তু ভোক্তাদেরকে কেন্দ্র করে। আবার বন্টন যে আমরা বিভিন্ন ধরনের প্রণালী আমরা ইউজ করি, সেটাও কিন্তু এই ভোক্তাদেরকে কেন্দ্র করে। তার মানে ভোক্তাদেরকে মূলত আমরা কিং বলছি এখানে, যে কাস্টমার ইজ দ্য কিং, অর্থাৎ কাস্টমারদেরকে আমরা রাজা ভাববো, কারণ তাদেরকে রেসপেক্ট করেই কিন্তু তুমি তোমার পণ্য উৎপাদন, পণ্য মূল্য নির্ধারণ, পণ্য বন্টন এবং প্রসার কার্যক্রম সম্পন্ন করে থাকবে। তো এই ছিল বেসিক্যালি আমাদের মূল বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো 4P and C, অর্থাৎ 4P এর সাথে 4C এর একটা কমিউনিকেশন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আমাদের আলোচনার মাধ্যমে। দেখো প্রোডাক্টের মাধ্যমে যেটা হয় কাস্টমার সলিউশন, অর্থাৎ কাস্টমারদের যে বিভিন্ন প্রবলেম আছে, নিড আছে, ওয়ান্ট আছে, সেগুলোকে আমরা ফিল আপ করবো প্রোডাক্টের মাধ্যমে। প্রাইস হচ্ছে another একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এর মাধ্যমে সাধারণত কাস্টমারদের যে কস্ট, সেই কস্টটা ইন্ডিকেট করা হবে। এরপরে বন্টন, প্লেস হচ্ছে কনভেনিয়েন্স, অর্থাৎ কাস্টমারদের যেটা সুবিধাজনক হবে, কাস্টমারদের কাছে যেটা কনভেনিয়েন্ট হবে, এরকম কোন স্থানে সাধারণত প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে ক্রেতাদের জন্য। আর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে প্রমোশন। প্রমোশনটা আসছে এটা কমিউনিকেশন। প্রমোশনের মাধ্যমে সাধারণত উৎপাদনকারীর সাথে ভোক্তাদের মধ্যে একটা কমিউনিকেশন সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ অথবা হোলসেলারের সাথে রিটেলারের সাথে কনজিউমারের, বা বিভিন্ন প্রতিনিধির সাথে কনজিউমারদের যে একটা যোগাযোগ, কমিউনিকেশন, সেটা সাধারণত এই প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল বেসিক্যালি আমাদের আজকের আলোচনা। তো এর মাধ্যমে আমাদের আজকের আলোচনা শেষ হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেন নিয়ে এখন আলোচনা করতে পারি। বলতো কারো কোনো কোশ্চেন আছে? আরহাম, আরহাম, আরহাম কি শুনতে পাচ্ছ আমাকে? আরহাম, তামজিদ হোসেন, জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? এই আরহামের তো কোনো খবর আছে। তোমাদের কোনো কোশ্চেন আছে? একটু প্রবলেম দিতে আছে স্যার, বাইজা বাইজা আসে। বাইজে বেজে আসে না, নেটের সমস্যা আছে, বড় সমস্যা। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? দেখো তো একটু। তোমাদের কোশ্চেন আছে? কোশ্চেন নাই? সব বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি সব মোটামুটি সব বুঝতে পারছো না? আচ্ছা, গুড। বুঝতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ।
তাহলে আচ্ছা বারটা কাকে বলে একটু বলো তো আরহাম। বলো তো বারটা কাকে বলে? বারটা হচ্ছে স্যার কোন একটা ইসের পণ্যের উপর যে সময় ছাড় দেওয়া হয় স্যার তখন। ছাড় দেওয়া হয় তখন। আচ্ছা ডিসকাউন্টে যখন পণ্য বিক্রি করা হয় এই তো, অর্থাৎ তালিকা মূল্য জি দিয়ে স্যার। যখন কম মূল্যে পণ্য বিক্রি করা হয় সেটাই হচ্ছে বার্তা, তাই তো নাকি? জি জি স্যার। স্যার। তালিকা মূল্য বলতে কি বুঝি আমরা? তালিকা মূল্য বুঝতে পারবে? তালিকা মূল্য কাকে বলে? স্যার নির্দিষ্ট দামে তালিকা নির্দিষ্ট দামে লিস্ট প্রাইস, এটার অর্থ হচ্ছে যে যে তোমার প্রোডাক্টের প্যাকেটের গায়ে যে মূল্যটা লেখা থাকে, বুঝতে পারছো? এই জি স্যার, মূল্যটাকে জি আমরা স্যার। তালিকা মূল্য বলি, বুঝছো যেটা? এটা কি বুঝতে পারছো এখন? জি স্যার। ব্র্যান্ড নেম বলতে কি বুঝি আমরা? প্রোডাক্টের নতুন একটা বিষয় কনসিডার করতে হয় এজ এ মার্কেটার, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। কত একটু বলতে পারবে? স্যার ব্র্যান্ড হলো যেমন ব্র্যান্ড কাকে বলে আগে সেটা বল। হ্যাঁ ব্র্যান্ড কাকে বলে? বলতে পারবা? ব্র্যান্ড কাকে বলে বলতে পারবা? না স্যার, বলতে পারবা না। সংজ্ঞাটা মনে নেই স্যার। আচ্ছা, ঠিক আছে অসুবিধা নেই, না বলতে পারলে আর কি। ব্র্যান্ড হচ্ছে কোনো নাম, চিহ্ন, শব্দ, সিম্বল, তাই না? এগুলো তো ব্র্যান্ড, যেটা একটা নির্দিষ্ট পণ্যকে অন্য পণ্য থেকে আলাদাভাবে চিনতে সহযোগিতা করে, এটাই তো ব্র্যান্ড, তাই না? মানে একটা সক্রিয়তা, একটা স্বতন্ত্রতা এর মাধ্যমে প্রকাশ পায়, বুঝতে পারছো? এটাই হচ্ছে বেসিক্যালি ব্র্যান্ড। যাই হোক, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। ওর বাসায় কিন্তু পড়াশোনা করতে হবে, আর আজকে স্টুডেন্ট অনেক কম কেন, কারণ কি বুঝলাম না, কি সবার হয়েছে জানি নাকি? না স্যার, বুঝলাম না স্যার। ইংলিশ ক্লাসে তো মোটামুটি স্টুডেন্ট ছিল। হ্যাঁ আজকে তো মানে ঢুকতে একটু সমস্যা হচ্ছিল, প্রথমে আমি নিজেও ঢুকতে পারছিলাম না, ঝামেলা জি হচ্ছিল। স্যার, এই জন্যই মনে কেউ ঢুকে না। হ্যাঁ মানে আমার নিজেই দেখা যাচ্ছে যে বলছে হোস্ট যখন ইয়ে করবে, মানে নিজে আমি হোস্ট কিন্তু তারপরে বারবার দেখাচ্ছে যে হোস্ট যখন শুরু করবে তখন আপনাকে নেবে, মানে উল্টা পাল্টা হয়ে গেছিল পুরা। তো পরে আবার সেই জমে গিয়ে রিস্টার্ট দিয়ে তারপরে এটা অন করছে। যাক, প্রথম থেকে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও তো সবাই তো জয়েন করবে তো। আমি যদিও লাইভ করে রাখছিলাম আগে থেকেই, কিন্তু এরপরেও একটু ঝামেলা করলো।